নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আমরা দেখলাম যে পাকিস্তানের বিরুদ্ধে আপনারা যদি বলতে পারেন এটাকে কূটনৈতিক স্ট্রাইক, এই কূটনৈতিক স্ট্রাইক করেছে হচ্ছে ভারত। একাধিক পদক্ষেপ নিয়েছে, সেখানে সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে ওয়াগা সীমান্ত বন্ধ, ভিসা বাতিল, একাধিক পদক্ষেপ নিয়েছে। উল্টো দিকে কাশ্মীর জুড়ে কিন্তু এখনো তল্লাশি চলেছে, সব জঙ্গি কিন্তু ধরা পড়েনি। এই অবস্থায় দাঁড়িয়ে আজ আমরা যখন আজকে এই প্রতিবেদন করছি, তখন কিন্তু সেদিনই সর্বদলীয় বৈঠক ডেকেছে এনডিএ। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থাকবেন। তারা বিরোধী দলের সঙ্গে যোগাযোগও করেছেন। কিন্তু আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, এরপর কি প্রত্যাঘাত আহ যদি করা হয়, সেটা কি এখনই করা হবে, নাকি সেটার ক্ষেত্রে অনেক দেরি আছে, বা সাজাতে যেটুকুনি সময় লাগবে, নাকি যে কূটনৈতিক প্রত্যাঘাত করা হলো সেটাই যথেষ্ট? এবং তাছাড়া এই যে নানা রকম বলা যেতে পারে কূটনৈতিক স্ট্রাইক হলো, বাংলাদেশের ওপর, বাংলাদেশ না পাকিস্তানের ওপর তার কি প্রভাব পড়বে? দল কি কিছু যাবে, নাকি কিছুই যাবে না? আমরা এই বিষয়ে আলোচনা করব প্রাক্তন আইএফএস অরিজিৎ ঘোষ এবং রাজাদা অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাদা, এটল কি কিছু পাকিস্তানের ক্ষতি হবে? হ্যাঁ, দেখুন যে ভিসাটা বা হয়েছে এক্সাম, সার্ক ভিসা যেটা, সেটা ডিগনিটারিজরাই পেত। হুম। সেটা যে খুব একটা অসুবিধা হবে তা নয়। ওই তারা হয়তো কেউ কেউ আসতো চিকিৎসার জন্য বা হয়তো রিলিজিয়াস কারণে। আতঙ্কবাদীরা তো ভিসা নিয়ে আসে না, সুতরাং সেটা আটকাবে না। আর ওয়াগা সীমান্ত এখন প্রায় প্রায় ডিফাঙ্ক্ট, খুব একটা কেউ হুম। সাধারণ এছাড়া আসে না। তবে জল যেটা করেছে সিন্ধু নদীর জল, হুম। সেটা আমার ধারণা যে একটা বড় প্রতিক্রিয়া পড়বে পাকিস্তানের ওপরে। পাকিস্তান এর আগে বলেছিল যে সিন্ধু নদী জল নিয়ে কিছু করলে আমরা কিন্তু এটাকে যুদ্ধের কাছাকাছি বলে মনে করব। সুতরাং এ হুম। ধরনের বক্তব্য যখন অতীতে দিয়েছে, ওরা এখনো জানা যায়নি ওদের রিয়াকশনটা কি, সেটা জানা দরকার। তবে এই হুম। জলের ব্যাপারে খুব দেখুন, জলটা কিন্তু যদি সিন্ধু নদীর জল যদি না যায়, তাহলে কিন্তু পাকিস্তানের এগ্রিকালচারটা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। হুম। এবং ওরা সাধারণত গম গম তৈরি করে, গমটা বেশি জল খায় ধানের থেকে। এবং জলটা প্রচুর পরিমাণে লাগে, এবং পানীয় জলও এই সোর্সটা কিন্তু এখান থেকে। তার ফলে একটা বিরাট যে ওদের অর্থনীতির উপরে চাপ আসবে, কোনো সন্দেহ নেই, বিরাট চাপ আসবে। এবং বিশেষ করে এই আপনি যেটা বাবদ, বলছেন কৃষি আর কি, কৃষি কাজে অনেক ক্ষতি হবে। হ্যাঁ, পাঞ্জাব কৃষিকাজ থেকে শুরু পুরো তো, করে নানা হ্যাঁ। হ্যাঁ, ওদের তো পুরো অর্থনীতিটাই অনেকটা কৃষির উপর নির্ভরশীল। সাধারণ মানুষের বেঁচে থাকা কৃষির উপর, যে ফরেন এক্সচেঞ্জ খুব একটা নেই। হুম। হ্যাঁ, যদি সবকিছুই বাইরে থেকে আনতে হয়, এখন যদি আটাটাও আর বাইরে থেকে আনতে হয়, বুঝতেই পারবেন যে কি ধরনের অবস্থা, অর্থনীতি অবস্থা হতে চলেছে। এটা পদক্ষেপ। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কার্যকরী কতটা আমরা করতে পারবো, ভাবতে হবে। জলটা আপনি আটকাবেন, জলটা আটকাতে গেলে আমাদের দেশে কি রিজার্ভার করা আছে, বা সেই জলটা অন্য নদীতে মিশিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা কি আমরা করেছি? আগে আমি যতদূর জানি খুব একটা ছিল না, এখন রিসেন্টলি হয়েছে কিনা সেটা জানা দরকার। এবং তার চেয়ে বড় সমস্যা, এটা তো সেই তিবেতের উৎপত্তি হয়েছে। সেটা তো চায়না অনেক কিছুই কলকারি নামতে পারে, তাদের প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে। নদীকে তারা একেবারে নদীকে, সে নদী মাতৃক দেশ বলতাম আমরা, নদীকে ওরাই বশ করে নিয়েছে, বুঝেছেন? সুতরাং হুম। কি চায়না করতে পারে আমরা জানি না। তবে হ্যাঁ, এই যে ট্রাম্পের ট্যারিফে চায়না কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড। চায়নার সঙ্গে আমাদের বোঝাপড়া দরকার, যাতে করে চাইনিজ রিটালিয়েশন পাকিস্তানের তরফ থেকে না আসে। এখন আমরা তো বলেছি, দেখুন 60 সালের চুক্তি আমরা বলেছি আমরা আহ, আটকে দিচ্ছি। পাকিস্তান যদি হুম। প্রমাণ দেখায় যে তারা আতঙ্কবাদ থেকে সরে আসছে, আমরা তুলে নেবো। পাকিস্তান বলুক, দু চারটে স্টেটমেন্ট দিক, এটা তারপরে হয়তো কিছু হতে পারে। যদি না হয়, কিন্তু একটা পাকিস্তান অর্থনীতির উপর যা পড়বে, সেনাবাহিনীর উপরে বিদ্বেষটা বাড়তে পারে। যারা এই ধরনের আইএসআই এর মাধ্যম দিয়ে আমাদের দেশে আতঙ্কবাদী ছাড়াচ্ছে, সাধারণ মানুষ এবার বুঝতে যদি শেখে, আমি জানি না কতটা বুঝবে, তারা যদি বুঝে যে দেশটাকে নষ্ট করছে এই সেনাবাহিনী আর হ্যাঁ মোল্লারা, তাহলে হয়তো কিছুটা চাপ আসতে পারে। কিন্তু যেটা হবে, ওরা সেটা হুম। করবে না। ওরা জানে যুদ্ধ যুদ্ধ এক্ষুনি যদি না করে দিই, তাহলে জনগণের এটা পাওয়া যাবে না। তার ফলে পাকিস্তানও চেষ্টা করবে
যে যুদ্ধ বলা, যেহেতু ওরা নিউক্লিয়ার পাওয়ার, ওরা জানে ভারত বেশি দূর এগোবে না, তার ফলে কিছুটা তো ওরা আমাদের ড্যামেজ করা, আমরা কিছু করলেই ওরা ড্যামেজ করার চেষ্টা করবেই, এটা এটা নিয়ম। হ্যাঁ, কারণ আগের থেকে তো শিক্ষা নিয়েছে ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, যেটা বিভিন্ন প্রতিবেদনে আসছে, ওদের যে টেরার ক্যাম্পগুলো সেখান থেকে এদের গ্রামবাসীদের মধ্যে মিশে যেতে বলছে, ভেতরে ঢুকে যেতে বলছে, কারণ ওরা আশঙ্কা করছে যে ভারত যদি আবার এই লস্কর ই বাহিনীর ক্যাম্পগুলো ভেঙে দেয়। হ্যাঁ, যদি বড় ধরনের ক্যাম্প থাকে, দেখুন সেগুলো তো সবসময় তো জনগণের সঙ্গে মেশা যাবে না, সেখানে গোলা বারুদ রাখা আছে, অস্ত্রশস্ত্র রাখা আছে, বড় ট্রেনিং হচ্ছে। সে দামি না, ভারত সরকারের কাছে কি তথ্য আছে, দেখা যাক তারা কিভাবে রিটালিয়েট করে। যেভাবে প্রেসাইজলি গাজাতে ইসরায়েল করেছে, সেই ধরনের টেকনোলজি আমাদের যদি থাকে, আমাদের প্রত্যাঘাত করাটা অত্যন্ত জরুরি বলেই আমার আমার মনে হয়। বার্তা পাকিস্তানকে, বার্তা বাংলাদেশকে, তাহলে উভয় দেশই একটু বুঝতে পারবে। খেয়াল রাখতে হবে, 71-এ আমরা বাংলাদেশ কেড়ে নেওয়ার ফলে পাকিস্তান বহুদিনই শান্ত ছিল। তারপরে আমরা ওদের হুম। যে প্রিজনার্স অফ ওয়ারকে ছেড়ে দিলাম, সেটা যদি আমরা শর্ত রাখতাম বা পিওকে ফেরত দাও, সেটা আমরা কিছু করিনি, আমাদের মহানুভবতার সুযোগ নিয়েছে। এখন দেখা যাক, আমরা যদি কড়া অ্যাকশন নিই, পাকিস্তানও আমাদের থেকে ভয় পাবে, বাংলাদেশও ভয় পাবে, এবং আতঙ্কবাদ থেকে কিছুদিন আমরা হয়তো হ্যাঁ শান্ততে থাকবো। এগুলো চিরকাল চির সমাধান হয়তো করবে না, কিন্তু একটা একটা তো তো মানে পথ তৈরি হবে। আর আমরা যদি সেই বীরত্ব না দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা এই যদি এই কূটনীতিক এটাকে এগুলোকে দিয়ে আমরা চুপ করে যাই, তাহলে কিন্তু ওরা হাসাহাসি করবে, এবং আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপে ওদের আমরা দেখতে পাবো আতঙ্কবাদীদের কিভাবে বাংলাদেশ দিয়ে ভারত বা কাশ্মীর দিয়ে ওরা ছড়াচ্ছে। সেগুলো বাড়তেই থাকবে, কিন্তু একটা কড়া অ্যাকশন নেওয়ার সময় আমার মনে হয় এসেছে। হ্যাঁ। অরিজিৎ, আপনি যেহেতু দীর্ঘদিন বিদেশ মন্ত্রকে ছিলেন, কাজ করেছেন, আইএফএস ছিলেন, এই যে ওদের যেটা বলা হচ্ছে যে কূটনীতিক যেখান থেকে কমিয়ে নেওয়া হচ্ছে, ওখান থেকে যারা আছে তাদের উইথড্র করতে বলা হচ্ছে, এটাতে বিশাল কি কি রকম ফের কিছু হবে? প্রথমে আমি যে 5টা স্টেপ ঘোষণা করা হয়েছে সে সম্বন্ধে বলি। সবচেয়ে বড় স্টেপ হচ্ছে যেটা আপনার রাজাগোপাল বাবু বললেন, ওই যে সিন্ধু জল চুক্তি, যেটা আহ, সেটাকে মুলতুবি রাখা। এখন কথা হচ্ছে যে তাতে পাকিস্তানের উপর কি এফেক্ট পড়বে। দেখুন, সিন্ধু জল চুক্তিতে 6টা নদীর জল মানে ভাগ করা হয়েছে। 6টা নদী সম্বন্ধে বলা আছে, সিন্ধু এবং তার 5টা উপনদী। এই 5টা উপনদীর মধ্যে দুটো উপনদী, শতদ্রু এবং বিপাশা, যেটাকে আমরা বিয়াস অ্যান্ড সাটলেজ বলি, সেই দুটো ইন্ডিয়াকে অ্যালট করা হয়েছে। আর বাকি বাদ বাকি তিনটে পাকিস্তান। উপনদী, হুম। বাকি বাকি পাকিস্তান। তিনটে উপনদী ঝেলাম, হুম। চেনাব এবং রাভি পাকিস্তানকে অ্যালট করা হয়েছে, হ্যাঁ। এবং সিন্ধু নদীও পাকিস্তানকে অ্যালট করা হয়েছে। হ্যাঁ। সুতরাং এই 4টে নদীর যে জলবন্টন, সেটাকে যদি আমরা দেখি, দেখুন সিন্ধু আর ঝেলাম এন্টায়ার ক্যাচমেন্ট এরিয়া যাচ্ছে গিলগিট বালতিস্তানের মধ্যে দিয়ে। সুতরাং তাকে আমরা খুব একটা জল ডাইভার্ট করতে পারবো না। সিন্ধু এবং ঝেলামের যেটুকু অংশ ইন্ডিয়ান বা কাশ্মীরের মধ্যে দিয়ে যাচ্ছে, সে সময় ওই দুটো নদী মধ্যেই জল বিশেষ নেই। জল যুক্ত হচ্ছে পরে গিলগিট বালতিস্তানে, যখন অন্যান্য উপনদী তার ওপর তার মধ্যে পড়ছে, অন্যান্য হিমবাহ গলা জল তার মধ্যে পড়ছে, কাজে ওই দুটো নদীকে আমরা বিশেষ ইম্প্যাক্ট করতে পারবো না। বাকি থাকে রাভি আর চেনাব। না, রাভির অবস্থা এমনিতে, রাভি থেকে আমরা অনেক জল টেনে টেনে নিয়েছি, এবং তারপর যে রাভি পাকিস্তানে যাচ্ছে, সে রাভি পাকিস্তানের মধ্যে আর 100 কিলোমিটার যাওয়ার পর সে রাভি আর রাভি নেই, নালা হয়ে গেছে। সুতরাং রাভি হ্যাজ বিন এক্সপ্লয়েটেড কমপ্লিটলি। বাকি থাকে চেনাব। এইটাই হচ্ছে পাকিস্তানের লাইফ লাইন। যদি হুম। চেনাবকে আমরা জল টেনে নিতে পারি, তাহলে কিন্তু পাঞ্জাবের, পাকিস্তানি পাঞ্জাব হুম। প্রভিন্সের আর এগ্রিকালচার বলে কিছু থাকলো না। কিছু থাকবে না। হুম। যে কথা হচ্ছে যে চেনাবের ওপর যে বাগলিহার যে ড্যাম ট্যাম হচ্ছে, সেই ড্যাম এখনো, সেই ড্যামও ডিসপিউটেড। পাকিস্তান তার এগেনস্টে ওয়ার্ল্ড ব্যাংকে গেছে। এবং চেনাবের কিন্তু মানে বললেই তো হয় না, মানে চেনাবের জল থামাবো বললেই থামানো যায় না। তবে কিনা তবে কিনা 6 মাস থেকে 9 মাসের মধ্যে আমরা কিন্তু ওটাকে ওখানে ব্যারাজ ট্যারাজ নির্মাণ করে চেনাবের জল রুখে দিতে পারি। যদি আমরা চেনাবের জলটা থামাতে পারি, তাহলে সেইটা পাকিস্তানকে অ্যাফেক্ট করবে। এখন যে কৃষি মরশুম, এখন যে আপনার বীজ বপন টপন করা হবে, এই বছরের শস্যের উপর তার কোনো এফেক্ট পড়বে না।
পড়বে পরের বছর এগ্রিকালচারের উপর, যদি কিনা আমরা এখন চেনাবের জল আটকানোর জন্য কাজ শুরু করি। এই হচ্ছে ব্যাপার। তার মানে হুম। এই যে ব্যাপারটা, এটা অনেকটাই আবার রেটরিক। এতে পাকিস্তানের ইমিডিয়েট কিন্তু কোনো সমস্যা না, হবে না। সমস্যা নেই। হুম। হ্যাঁ। আর পাকিস্তান কি করবে? পাকিস্তান মোস্ট প্রবাবলি কোর্টে যাবে, ইন্টারন্যাশনাল কোর্টে যাবে। তো ইন্টারন্যাশনাল কোর্টে যাক, কত মামলাই তো চলে এবং সেখানে ইন্টারন্যাশনাল ফাইন কোর্টে। দিতে হবে, সেখানে হ্যাঁ, টাকা দিতে হবে, ফাইন দিতে হবে। ভারত যদি চুক্তি না মানে ফাইন দিতে হবে, টাকা দিতে হবে সেখানে। তা আমি জানি না, আমি সেটা সেটা তো কোর্ট ডিসিশন নেবে সেটা। হ্যাঁ। ভারত যদি একটা, ভারত যখন চুক্তি করেছে একটা সভারেন ট্রিটি, সেটা যদি নিয়ে করে, তা এটা তো সময় লাগবে। এরকম হ্যাঁ। কোর্ট কেস এরকম ঝট করে হবে না, 2-1 বছর সময় লাগবে। যাই হোক, এটা হচ্ছে ওই জলবন্টন চুক্তির মুলতবি রাখার ব্যাপারটা। হুম। আর ব্যাপারটা হচ্ছে যে ভিসা বন্ধ করে রাজগোপাল বাবু যা যেরকম বললেন, খুব বেশি লোক তো আসে না। তাহলে আর হুম। তারা যারা আসে তারা সাধারণ লোক, ওই কিডনি প্রতিস্থাপন করার জন্য আর হার্ট সার্জারি করার জন্য তারা মৌল কি বাঁচল, তাদের পাকিস্তানের সামরিক শাসকদের কি আসে যায়? কিচ্ছু যায় আসে না। আর যারা এখানে আসে ওই ওই আপনার শেখ সেলিম চিশতির দরগায় আজমিরে, তারা যদি ওখানে না যায়, ওখানে বাবা গঞ্জ সাহেবের দরগা আছে লাহোরে, সেখানে যাক, তাদেরও কিছু যায় আসে না। তারপর হচ্ছে এই যে আপনার মিলিটারি অ্যাটাশে, 3টে মিলিটারি অ্যাটাশে আর 5জন তার যে হ্যাঁ, সহকারী, আর যে টোটাল যে স্ট্রেংথ অফ দি যেটা দূতাবাসে, সেটা 60 থেকে কমিয়ে 30, 55 থেকে কমিয়ে 30 করা যে ব্যাপারটা, ঠিক আছে, ফ্রিজ এটা করা ব্যবহার হয়েছে। করবে। 55 থেকে কমিয়ে 30 করলো। তাতে আর এমনিতে পাকিস্তানের প্রোফাইল দিল্লিতে এই দূতাবাসে মানে আপনি বিদেশ মন্ত্রকের যে সার্কেল, তাতে তারা খুব একটা তাদের উপস্থিতি খুব একটা অনুভূত হয় না। এমনকি অন্যান্য দেশের যে বিদেশ মন্ত্রক, যে বিদেশি দূতাবাসের যে মানে অনুষ্ঠান টনুষ্ঠান হয়, তাতেও তারা বিশেষ যায় না। কেননা পাকিস্তান দূতাবাসের দিল্লিতে থাকার আহ, মূল কারণটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সাধন নয়। তার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ধরনের যে নাশকতামূলক সন্ত্রাসবাদী কাজগুলো, এইগুলোকে ফাইন্যান্স করা। হুম। হুম। তাহলে ভালো হতো আসলে যদি ওটা বন্ধই করে দিত। না, যে 30 জন লোক থাকবে, 30 জন লোকই আসবে, 30 জন লোকের মধ্যে 25 জনই আইএসআই এর লোক হবে। হ্যাঁ, তারা ওই চেষ্টা হুম। করবে যে কি করে এই সবগুলোকে ফাইন্যান্স করা যায়, সেগুলো করার চেষ্টা করে যাবে তারা। যাই হোক, যা কিছু কমলো, 55 থেকে 30 হলো। আচ্ছা, এই এই আর কি, এটাই আপনি হুম। জিজ্ঞেস করছেন। হ্যাঁ, কিন্তু এবার আমার কথাটা হচ্ছে অরিজিৎ, সেটা হচ্ছে এইটাই কি দাড়ি, নাকি তারপর কিছু আছে যেটা ভারত জানতে চাইছে যে এরপর কি? এটা তো বলে কয়ে করা হলো, তাই না? হ্যাঁ, এটা, এটা হ্যাঁ, এটা পরেরটা তো আর বলে কয়ে করা হবে না, কিন্তু একটা চাপ তো মারাত্মক। এগুলো হচ্ছে কূটনৈতিক পদক্ষেপ। হুম। এরপর যেটাকে বলে মিলিটারি ভাষায় কাইনেটিক অ্যাকশন। হুম। মানে আহ, যেটা কিনা হচ্ছে সরাসরি সামরিক আঘাত। কথা হচ্ছে সামরিক আঘাতের একটা মূল থিওরি আছে, এলিমেন্ট অফ সারপ্রাইজ। যখন আমরা সামরিক বিজ্ঞান পড়ি বা মিলিটারি ট্রেনিং এ যাই, তখন এলিমেন্ট অফ সারপ্রাইজ হচ্ছে মানে হুম। 60%, কোনো অপারেশনের সাফল্যের 60% নির্ভর করে এলিমেন্ট অফ সারপ্রাইজের উপর। যদি বিপক্ষ আশা করে যে আপনি কিছু একটা করবেন, তাহলে সেই এলিমেন্ট অফ সারপ্রাইজ লস্ট হয়ে গেল। হুম। এবং তাহলে পরে সেটাকে কিনা মানে সফলভাবে মানে ইমপ্লিমেন্ট করা মুশকিল হয়ে যায়। লাস্ট টাইম যখন বালাকোট আক্রমণ হয়েছিল, বালাকোটে একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ ছিল, কেননা ভারত আগে কখনো পাকিস্তানের মধ্যে হ্যাঁ, ঢুকে গিয়ে করেনি। বিমান হামলা হ্যাঁ, করেনি। লোকে মেরে সেই জন্য আছে। এলিমেন্ট অফ সারপ্রাইজ ছিল, সেটা হ্যাঁ। ছিল। যখন সেইটা লস্ট হয়ে গেল, তারপরে যখন বিমান যুদ্ধ ইত্যাদি হলো, পাকিস্তান যখন বিমান হানা করতে শুরু করলো, তখন আর সেটা রইলো না। ফলে তখন কিন্তু সমানে সমানে মোকাবিলা হলো, আমাদের বিমান নষ্ট হলো, হেলিকপ্টার নষ্ট হলো ইত্যাদি। হুম। আচ্ছা, আহ, সেইটা মাথায় রেখে হয়তো ভারত সরকার চলবে। ভারত সরকার হয়তো এখনই ওই ধরনের কোনো আক্রমণের মধ্যে যাবে না, কেননা পাকিস্তান সীমান্ত বরাবর ওদের আছে এয়ার সার্ভেলেন্স রেডার আছে। এবং এই এয়ার সার্ভেলেন্স রেডারের যে নেটওয়ার্ক, সেটা ওরা 1970-এর দশক থেকে 30 বছর ধরে এমন ভাবে বিছিয়ে রেখেছে যে ওই রেডারকে ফাঁকি দিয়ে কিন্তু যাওয়া হুম। সম্ভব নয়। কিন্তু ওই রেডার সবসময় তারা জ্বলে না। হুম। কেননা তাহলে তাদের লাইফও কমে আসে ইত্যাদি। সেই জন্য রেডার সবসময় তাকে অন রাখা হয় না। তাকে অন রাখা তখনই হয় যখন ওরা এক্সপেক্ট করে যে কিছু একটা ঘটতে চলেছে। বালাকোটের সময় সেই রেডার
জলে জ্বলছিল না, সেই জন্য আমরা হুম। ওই অ্যাটাক করতে পেরেছিলাম এলিমেন্ট অফ সারপ্রাইজের সাথে। এখন কিন্তু পাকিস্তান সীমান্ত বরাবর সমস্ত রেডার সক্রিয়, ওখানে ঢোকা যাবে না। অন্তত আমাদের বিমান বাহিনীর পক্ষে ঢুকতে গেলে ভালো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং আমরা চেষ্টা করবো একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ নিয়ে কিছু করার জন্য, তাই না? সেটা হচ্ছে একটা মানে মতবাদ আর কি। আর একটা মতবাদ হচ্ছে যে পাকিস্তানের ভেতরে খুব ভেতরে ঢুকে হানা বা জঙ্গি খুব ভেতরে ঢুকে সৈন্য হানার দরকার নেই। পাকিস্তান সীমান্ত বরাবর যেখানে আছে, যেখানে ওই জেনারেল কোমর বাজওয়ার সময় যেখানে সিজ ফায়ার হয়েছিল, সেই সিজ ফায়ার তুমি উইথড্র করে নাও এবং ওখান থেকে গোলাগুলি আক্রমণ শুরু করে দাও। হ্যাঁ, সমস্ত পাকিস্তান সীমান্ত বরাবর যদি যেটাকে আর্মি ভাষায় বলে যে দেওয়ালি লাগা দো, মানে হুম। দীপাবলি, মানে আগুনের গোলা। হ্যাঁ, আগুনের গোলা। এবং তারপর বর্ডার অ্যাকশন টিম যেটা থাকে আমাদের, ওদেরও আছে। সেই তার মাধ্যমে যেমন উরির সময় করেছিল, ভেতরে গিয়ে 10, 15, 20 কিলোমিটার ভেতরে গিয়ে যেখানে জঙ্গিদের লঞ্চ প্যাড আছে সেইখানে হামলা করা, সেগুলো করা যেতে পারে। হ্যাঁ, তবে ওই আর কি, তাতে কোনো ওই তাতে ওইটা নেই আর কি, কি বলে ওই ওই মানে ওই ক্যারিশমাটা নেই। বর্ডারে যে গোলা চলছে বা একটা ছোট দল গিয়ে ভেতরে কিছু করে না না, আসলো, কিছু পাকিস্তান একদমই অস্বীকার কিছু করবে। একটা করতে হবে রাজারা। সেই অরিজিৎ যেটা বলছিলাম, যে এখন কিন্তু মানুষ এইটুকুনিতে করলেই সন্তুষ্ট নয়, যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে কিছু করা হয়নি। বাংলাদেশ দিনের পর দিন একতরফা করে গেল, তারা পর্যন্ত ভারতকে নানা রকম পরামর্শ দিচ্ছে, মাঝে মাঝে ইউনুস গিয়ে বলছে, বা প্রায় চোখ রাঙাচ্ছে। সেখানে আপনার কি মনে হয় যে কার্গিলের সময় যেমন পুরো দস্তুর একটা যুদ্ধ ক্ষেত্র খোলার জায়গা সম্ভাবনা দেখা দিয়েছিল, সেরকম কি কিছু সম্ভাবনা আছে? কারণ চাপ কিন্তু প্রচন্ড বাড়ছে। এই অল্প করলেই কিন্তু ভারতবাসী আর কি ভারতবাসীর আস্থা অর্জন করা যাবে না দাদা। হ্যাঁ, দেখুন, যে কোনো যুদ্ধে তো বিরাট খরচা আছে, তার একটা বড় প্রতিক্রিয়া আছে। বিরাট ভাবে যখন আজকাল ওরাও যে ধরনের সার্ভেলেন্স মেকানিজম এস্টাবলিশ করেছে, যেটা অরিজিৎ বাবু বলছিলেন, স্বাভাবিকভাবেই যে উম, কোনো একটা অ্যাডভেঞ্চার করলে দের ইজ এ রিস্ক, ভেরি হাই রিস্ক ইনভলভ। একটা মিগ মিগ বিমান, বা আমরা এখন মিগ তো না, এখন যেগুলো রাফায়েল এসেছে, এটা যদিও পাঠায়, তার যেরকম খরচ, দু চারটি যদি আমাদের নামিয়ে নেয়, বোঝা যাচ্ছে কি ধরনের অসুবিধা হতে পারে। এখন দুজনই নিউক্লিয়ার স্টেট, তার ফলে স্বাভাবিকভাবেই সবাই বোঝে যে বেশি দূর আমাকে এগোনো যাবে না। এই নিউক্লিয়ার ব্যাপারটা তো একটা খুব ইয়ে ব্যাপার। হুম। এখন কিছুদিন আগে অমিত শাহ বলছিলেন ভারত পিওকেটা দখল করবো, বা পিওকেটা ভারতের হবে। ভারত তো চিরকালই পিওকেটা তো আমাদের অংশ বলে মনে করে। রাজারা যেটা বলছিল পিওকে নিয়ে। হুম। না, পিওকে আমার মনে হয় না যে আমরা এখন পিওকে যে অধিকার করার কোনো প্ল্যান আমাদের আছে। এবং তার সেটার মানে হচ্ছে পুরোদস্তুর যুদ্ধ, সেই পুরোদস্তুর যুদ্ধের যে খরচা, তার যে আন্তর্জাতিক, তার যে ফল আউট, হ্যাঁ। হ্যাঁ, সেসব মাথায় রেখে পরে আমরা মনে হয় না যে পিওকের উপর কোনো ফুল ফ্লেজেড বা পুরোদস্তুর যুদ্ধের মধ্যে আমরা এখন যেতে চাই। তবে হ্যাঁ, একটা জবাবের মতো একটা জবাব তো দিতে হবে। কিন্তু সেই আর কি, তার সময়টা কিন্তু, তার সময় এবং স্থান, সে দুটো কিন্তু আমাদেরই ডিসাইড করা উচিত। এটা রিয়াক্টিভ কোনো কাজ করলে এর থেকে কিন্তু পুরো মানে পুরো দস্তুর ফায়দা তোলা যাবে না। রাজাটা বলুন, আটকে গিয়েছিল রাজারা, হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। যেটা বলছিলেন। না, না, সেই এখন মানে যে টাইমটা এখন হচ্ছে একদম রাইট টাইম। সারা বিশ্ব কন্ডেম করছে। চায়নাকেও আমাদের হাতে নিতে হবে, কেননা তারা ট্রাম্পের ব্যাপারে তারা খুবই উত্তক্ত হয়ে আছে, এবং তারাও ভারতের সাহায্য চায়। এখন আমাদের চীন নীতিটাকে পাল্টানো দরকার, যে চীনকে আর শত্রু দেশ হিসেবে না ভাবাই ভালো। চীনের সঙ্গে যদি আমরা এনগেজমেন্ট রাখতে পারি, তাহলে কিন্তু চীন কিন্তু পাকিস্তানের পক্ষ বেশি নাও নিতে পারে। সেটা আমাদের খুব খুব প্রয়োজনীয় ব্যাপার, সেটা আমি মনে করি অত্যন্ত জরুরি। চীন বাংলাদেশের ব্যাপারে হয়তো খুব একটা মানে নাও বলাতে পারে, যদি আমরা চীনের সঙ্গে বলি যে আমরা তোমাদের সঙ্গে বাণিজ্য বাড়াবো এবং সম্পর্কটাকে উন্নতি করি। আমি চীনে তো ছিলাম বহুদিন, কাজও করেছি, নেতাদের সঙ্গে কথা বলেছি। ভারতের সঙ্গে সম্পর্ক খুবই ভালো বলে আমার মনে হয়েছে। তো আমি যখনই কোনো জায়গায় অ্যাপোলজেটিক ছিলাম যে আমাদের সম্পর্কটার একটা কোথাও বাধা আসছে, তখন ওরা বলতো যে দেখো, 5,000 বছরের সম্পর্ক, আর এই 5,000 বছরের মধ্যে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা ভুলে যাওয়াই ভালো।
তাতে আমার মনে হয়েছে যে ওরা ভারতকে খুবই ভালোবাসে, এবং ল্যান্ড অফ হিন্দুজ, যে ওরা তো মানে ভারতকে বলে ল্যান্ড অফ হিন্দুজ, যাই হোক, হিন্দুরা হিন্দুরা বলে ওদের ভারতকে। আমার বক্তব্য হচ্ছে সেটা আমি ভাবা দরকার। আমাদের কূটনীতিক ব্যাপারটাকে আমাদেরকে কেবলমাত্র পাকিস্তান কেন্দ্রিক না করে তাকে আমরা চীনকে এক্ষুনি আমাদের ভাবা দরকার কি করে তাকে সাথে পাওয়া যায়। হুম, এখন এটার সাথে আপনি যদি দেখুন, যুদ্ধ সেভাবে করাটা কিন্তু অত্যন্ত অত্যন্ত রিস্কের ব্যাপার থেকে যায়। কিন্তু যেহেতু এই মুহূর্তে সারা বিশ্বের সিম্প্যাথি ভারতের উপরে আছে, আপনি যত দেরি করবেন বিশ্বের সিম্প্যাথি কমে যাবে। তাই এখন আপনি যেহেতু আপনি জানেন অধিকাংশ ক্যাম্পগুলো পিওকেতে আছে, তাই এতদিন তো নিশ্চয়ই বা যারা আমাদের মিলিটারিরা আছে এত পয়সা তাদের পেছনে ঢালা হচ্ছে, তারা নিশ্চয়ই তো স্ট্র্যাটেজি করে না রেখেছে না তাদের কাছে পিওকে তো নিশ্চয়ই ব্যাপারটা। মানচিত্র আছে, কোথায় কোথায় আছে তাদের মানচিত্র কাছে তো আছে, আছেই। খবর আর থাকা উচিত কিছু, তাই না? যদি তা না থাকে আর হুম, কি বলা যাবে। যাই হোক, হুম, পিওকের বাইরে আমাদের এক্সটেনশন করাটা ঠিক হবে না। আমাদের যা হবে পিওকে কেন্দ্রিক হবে। হুম, তাহলে এইটা এটা এটা একটা আমাদের সুযোগ থেকে যাবে। তবে পিওকে তো চাইনিজ ইন্টারেস্টটা রয়েছে, ওদের চায়না পাকিস্তান ইকোনমিক হুম। করিডর পিওকে অংশ দিয়েও গেছে, সুতরাং তার জন্য ওই চায়নার সঙ্গে যোগাযোগ রাখাটা খুব জরুরি। আমরা দেখবো যাতে চাইনিজ ক্ষয়ক্ষতি না হয়, তাহলে কিন্তু ওরা কিন্তু ইনভলভ হয়ে যেতে পারে। এখন ওই হুম। কোর্ট অফ জাস্টিসে গেলে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সব ভুলে যেতে হবে। হ্যাঁ, কেউই মানে না, রাশিয়াও মানে না, চায়নাও মানে না। হুম হুম হুম। এই তো দুদিন আগে তো দেখা গেল আপনার ইউক্রেন কেউ রাশিয়ার ওদের যুদ্ধের ওসবে, সময় তো দেখা গেল হ্যাঁ ওরা কিছু কিছুই কেউ কেউ ওটা মানে না। ওসবগুলো ওগুলো ইউজলেস হয়ে গেছে। এখন আন্তর্জাতিক যে সমস্ত মানে অর্গানাইজেশন আছে, তাদের ইয়েটা ক্রমশ তারা এমনই হয়ে পড়েছে, তাদের কেউ অ্যাকসেপ্টেন্স লেভেলটা খুব কমে গেছে। এবং আমার ধারণা আমেরিকা পরিষ্কার জানিয়েছে ডাব্লিউএইচও থেকে বেরোবে, ওরা হয়তো কোনো কোনো দিন আরো হয়তো ইউএন এর অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাবে। তাই ওই হুম। মাল্টিল্যাটারাল যে সমস্ত আমাদের এজেন্সিস রয়েছে ওগুলো খুব একটা কার্যকরী হয় না, একটা রেজলিউশন নিয়ে থেমে যায়। হ্যাঁ, কত রেজলিউশন রাশিয়ার এগেনস্টে হয়েছে আপনি দেখেছেন, কিছু কাজ হয়েছে এটা ইউক্রেন কারণ ব্যাপারে লাভই হয়েছে? হয়নি। যাবেন, হ্যাঁ। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ওই অ্যাবিউনিসটা ইউজলেস। এখন আমাদেরকে, যেহেতু ট্রাম্প আমাদের পক্ষে আছে, চায়নার বিরোধী আছে, চায়না একটা সত্যিকারের ট্রাভেলের মধ্যে আছে, ইকোনমিক, তাই না? প্রায় 600-700 বিলিয়ন মার্কেট আমেরিকার, প্রায় ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে চীনকে তো আমাদের কাছে নিতেই হবে। চীনকে আমরা যদি ভুল করবো যদি চীনের সঙ্গে সম্পর্কটা না ইম্প্রুভ না করি। এবং হুম। একই সঙ্গে আমাদের যেটা হবে, আমি যদি ওই এক সপ্তাহ বেশি ওয়েট করি, আন্তর্জাতিক এটা কিন্তু সিম্প্যাথিটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে না যাবে। তার উপরে এক বাকি সপ্তাহের বেশি ওয়েট করলে ভারত এই আর কি একটা যেটা বারবার করে বলা হয় যে শক্তিশালী ভারত, যে ভারত সেগুলো তো এখন থাকবে না। হুম হুম। হ্যাঁ সেগুলো সেটাই থাকবে ভারত না, কি এবং প্রত্যাহার। পাকিস্তান করার চেষ্টা করতে পারে। দেখুন পাকিস্তান যেটা করতে পারে, ওরা সিভিল এলাকায় নিজেরাই মানে গন্ডগোল পাকিয়ে দিল, হ্যাঁ, বেশ কিছু হুম, নিরীহ মানুষকে মেরে দিয়ে বললো ভারত করেছে এটা, হ্যাঁ, এইটা করার সম্ভাবনা থেকে যাবে কিন্তু, হ্যাঁ। বুঝেছেন? না বরং এইগুলো তো উল্টোটাও রাজাদা, ভারত যদি হুম আজকে স্ট্রাইক করে পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক হয়ে যাবে। ওদের এক নেতাকে তার আমি এক্স হ্যান্ডেলে পোস্ট দেখলাম যে হুম। আমরা জাতিগতভাবে সব এক। অর্থাৎ এখন যে বিভিন্ন দলের মধ্যে তাদের গোলমাল আছে, যে আকচাকচি হচ্ছে, কিন্তু ভারত স্ট্রাইক করলে কিন্তু সব ওদের সেনাবাহিনীর হাতই শক্তিশালী হবে, তাই না? দেখুন, ওইটা খুব একটা ইম্পর্টেন্ট নয় যে ওটা পাকিস্তানের যে পলিটিক্যাল ফোর্স খুব একটা তারা নয়, স্ট্রং নয় তারা, কোনো হ্যাঁ হ্যাঁ, সেই জায়গায় নেই। যা ডিসিশন নয় পুরোটাই আর্মি নেয়, সুতরাং ওদেরকে খুব একটা এর জায়গায় পাকিস্তানের ডেমোক্রেটিক ফোর্স তো সেই জায়গায় নেই। সুতরাং ওই স্যান্ডেলে কে কি লিখছে আমি খুব একটা গুরুত্ব দিই না। তবে আপনাকে, ভারত কিন্তু অনেকদিন ঘুমিয়ে আছে, নীরব থাকতে চাইছে, হ্যাঁ। তার ফলে যে হট করে মানে পিওকের উপরে কিছু স্ট্রাইক করার মতন সিদ্ধান্ত নেবার মতন জায়গাও নেই। সে শক্তি আছে কিনা আমার এখনো মানে যথেষ্ট সন্দেহ হচ্ছে। তো যাই হোক, তো যেহেতু একটা অ্যাকশন ওরা অ্যানাউন্স করে দিল, এবং হুম, আমরা সবাই অবাক হয়েছিলাম যখন রাজনাথ সিং বলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, অ্যাকশন শুরু হবে। এটা তো অবাক লাগে না, যেটা খুব সুন্দরভাবে অরিজিৎ দা বললেন যে হ্যাঁ, এলিমেন্ট এলিমেন্ট অফ সারপ্রাইজ তো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। হুম, যদি বিরাট কিছু হবে এটা নিয়ে খুব লোকাল প্রেস খুব হইচই করছে, বিরাট কিছু হবে, এটা বলার ওনার কি আছে? আমরা জবাব দেবো, এইটুই বলাই যথেষ্ট। তো উনি লোকাল হুম, অডিয়েন্সকে ভাবতে চাইছেন। এখন লোকাল অডিয়েন্সকে আপনি বলে দিলেন বিরাট কিছু হবে, তারপরে যদি যদি দেখা যায় যে আপনি কিছুই করলেন না, হ্যাঁ, বজ্রাম্বে লঘু ক্রিয়া হলো, তাহলে তো মানুষ তো মানে বিজেপির পপুলারিটিতে কমার সম্ভাবনা থাকবেই। হুম, কেন বাংলাদেশে তুমি কিছু করোনি, মুর্শিদাবাদ হলেও তুমি হুম, কিছু করোনি, হ্যাঁ, এবার কাশ্মীরেও, হ্যাঁ, হচ্ছে তুমি কিছু করতে চাইছো না।
তাহলে তোমার বোধ হয় সে শক্তিটা আর নেই। এটা কিন্তু বিজেপির এগেনস্টই যাবে বলেই আমার ধারণা। তবে ওরা সবাই এখন বিজেপির একটা বড় বেসটা তো হচ্ছে যে ব্যবসায়ীদের। হুম। ব্যবসায়ীরা সাধারণত যুদ্ধ বিগ্রহের দিকে যেতে চায় না, বুঝলেন? তো ওরা এই যে গভর্নমেন্ট এতদিন এসছে, এরা একটু ফায়দা লুটতে চায়। তার ফলে হট করে যুদ্ধ ইত্যাদি। বাংলাদেশে দেখুন, হ্যাঁ, প্রায় বিরাট মার্কেট, 12 থেকে 16 বিলিয়ন ডলারের মার্কেট বাংলাদেশ। ওরা ভাবলো যে বাংলাদেশকে কিছু করলে বিরাট মার্কেটটা নষ্ট না, হবে, সেটা এইসব নিয়ে। সেক্ষেত্রে তো পাকিস্তানের ক্ষেত্রে তো সেটা বাধা নয়, পাকিস্তানের ক্ষেত্রে তো অন্তত ব্যবসায়ীরা বাধা হতে পারে না। নাই, বলছি সেটা ওরা যুদ্ধ হলেই তো ওদের একটা মনে হয় যে আমাদের হ্যাঁ, ক্ষতি হ্যাঁ। হতে পারে একটা, সেই সেই জায়গায় তো ওরা তো রয়েছে। পাকিস্তানে আমাদের ব্যবসা খুব নেই, খুবই লিমিটেড। তা হুম। সত্ত্বেও মানে যে কোনো যুদ্ধ হলেই তার তো রিপারকাশনস নানান জায়গায় পড়বে। এবং সেই ভয়টা তারা তারা থাকে বলে আমার ধারণা। এবং তারা যখন গভর্নমেন্টকে অ্যাডভাইস করে, তারা বলে যে না, দেশের দরকার নেই, চলো না, হ্যাঁ, যা আছে হোক নাকি, ঠিক আছে। হুম। দু চারটে পর্যটক মরছে, এতে কি যায় আসে? হুম, হুম, হুম। এর মানে দু হুম। চারটে বর্ডারে গুলি চললো, ব্যাস, এটাই তো ব্যাস, দেখিয়ে দাও। লড়াই করে কি হবে? এই এই একটা বার্তা কিন্তু এখন যারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ, তারা কিন্তু এই ধরনের সাধারণত সারা পৃথিবী জুড়েই দেখা গেছে। তারা ব্যবসায়ী বণিক সম্প্রদায় যুদ্ধের হুম, 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 সেই ব্যাপারটা করে না। বণিকের ভাবনাটা যখন রাজদণ্ডের ভাবনা আসে, তখনই সেটা অন্যরকম হয়। এটা হুম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে দেখেছিলাম। কিন্তু আমাদের যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, তারা প্রফিটই বোঝে। যারা মনে করে যে আরো প্রফিট, কবে সরকার চলে যায়, আবার অনিশ্চয়তা আসবে, সুতরাং এইসব ভাবনা চিন্তা নিঃসন্দেহে কাজ করছে। তবে যাই হোক, এসবের মধ্যে না ঢুকেও যেটা বলা যায়, যত দেরি হবে তত কিন্তু হুম। আপনার স্ট্রাইক করার কিন্তু মানে ক্ষমতা, স্ট্রাইক করার অ্যাপ্রিসিয়েশন, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। অরিজিৎ, শেষ প্রশ্ন আজকে। এখনো সময়টা জানি না। আজকে সর্বদলীয় বৈঠক হবে জেনারেলি। যেটা দেখা যায়, যখন কোনো জাতীয় নিরাপত্তার ইস্যু আসে, তখন সব দল এক হয়ে এক সুরে কথা বলে, যদিও আমরা দেখেছি সেই তাল বা সুর কেটে যায়। কিন্তু আগেও বিভিন্ন, যখন 2001 হোক বা অন্য সময় হোক, সর্বদলীয় বৈঠকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে চলো পাকিস্তানের সঙ্গে আমি অল আউট যাই। সেরকম কি কোনো সম্ভাবনা আছে যে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে নিয়ে একটা মিলিত সিদ্ধান্ত নেওয়ার? বলা কঠিন, কারণ 2001 সালের অবস্থা আর এখনকার অবস্থা ভিন্ন। 2001 সালে হুম। একটা কোয়ালিশন সরকার ছিল, এবং যে অপোজিশন ছিল, সেই অপোজিশনের সঙ্গে সেই যে মানে রুলিং পার্টি যে তার সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ ছিল না, মানে ওয়ার্কিং রিলেশনশিপ ছিল। হুম। কিন্তু এখন বর্তমানে যে আপনার যে ক্ষমতাসীন যে কোয়ালিশন, ক্ষমতাসীন পার্টি, যে বিজেপির সঙ্গে কিন্তু অন্যান্য যে বিরোধী পার্টি, তাদের খুব একটা যে ওয়ার্কিং রিলেশনশিপ আছে সেটা বলা যায় না। 2001 সালে বাজপেয়ী ছিল, অরুণ জেটলি ছিল, এদের সঙ্গে কিন্তু সবার বিরোধী দলের খুব সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল। কিন্তু এখন আর সেটা নেই। এখন আমাদের যে বিজেপির যে মূল যে নেতৃত্ব, মোদি, শাহ, এবং এদের মধ্যে এদের সঙ্গে কিন্তু অপোজিশন পার্টির সেই সম্পর্কটা নেই। সুতরাং আমি জানি না যে সর্বদলীয় বৈঠক থেকে কোনো সর্বসম্মতিক্রমে কোনো কোনো কাজও মানে কোনো কোনো স্ট্র্যাটেজি উঠে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না এখন। চলুন, আমরাও বরং তাকিয়ে থাকি। এক হচ্ছে সর্বদলীয় বৈঠকের দিকে, আর এক হচ্ছে ভারত কবে প্রত্যাঘাত করে। কারণ চাপটা কিন্তু মারাত্মক। শুধুমাত্র এই কূটনৈতিক স্ট্রাইক নয়, ভারতবাসী চায় এক কথায় বদলা। সেই বদলাটা কবে, কখন, কিভাবে এই মোদী সরকার নিয়ে আসবে, সবাই কিন্তু সেই অপেক্ষায় আছে। রাজাদা এবং অরিজিৎ দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।